বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে একাকার, চারদিকে কুয়াশার মতো আবছা, আকাশে বিদ্যুৎ চমকায়। এত জোরে বৃষ্টি পড়ছে, একটাও গাড়ি নেই রাস্তায়। কোথাও যে একটু দাঁড়াবো তেমন লোকেশনও নেই। কি যে করি। আরে এই বাইকের আবার কি হলো? বাইকটাও কেমন খুঁতখুত করছে। এই বুঝি থেমে যায়। আরে ধুর, এখনই বাইকটারও বন্ধ হতে হলো। এ আবার কোন রাস্তায় এলাম? রাস্তাটা চিনতে পারছি না কেন। গুগল ম্যাপেও দেখি কোনো লোকেশন নেই। এ কি, চারপাশটা হঠাৎ এমন কুয়াশার মতো ঘন হয়ে এলো কেন? এই রাস্তাটা কি আগে কখনো দেখেছি? মনে পড়ছে না তো। ধুর, আজ কি হচ্ছে এগুলো আমার সাথে? ওই তো সামনে আলো দেখা যাচ্ছে, কোনো দোকান হবে হয়তো। দেখি ওই দিকটায় এগিয়ে যাই, যদি কোনো সাহায্য হয়। দূরে ঝাপসা আলোয় দেখা যায় ছোট্ট একটা দোকান। চাটাই দিয়ে বানানো দোকানটা দেখে বোঝাই যাচ্ছে নতুন বানানো হয়েছে। আসেন দাদা, ভেতরে আসেন। ইস, গা দেখে একেবারে পুরোই ভিজে গেছে। এভাবে থাকলে ঠান্ডা লাগবে যে। দাদা, চা দেবো? এক কাপ গরম চা খেলে সব ঠান্ডা চলে যাবে। দাদা, চা নিশ্চয়ই খাবো, তবে একটু বিপদে পড়েছি। তা দাদা, এত রাতে আবার কি বিপদে পড়লেন? আর বলো না, মাঝ রাস্তায় বাইকটাও হঠাৎ নষ্ট হয়ে গেল। এদিকে বৃষ্টিও কমছে না, কি যে করি। ও, এই কথা। ও নিয়ে চিন্তা করবেন না দাদা, বাইক আমার ছোট ভাই ঠিক করে দেবে ক্ষণ। আপনি একটু বসুন দেখি, চা খান, শরীর গরম করুন আগে। ও চয়ন, দাদার বাইকটা একটু সারাই করতে পারিস কিনা দেখ তো। ঠিক আছে দাদা, আমি দেখছি। এই দোকান তো এখানে আগে কখনো দেখিনি। এই কিছুদিন হলো এখানে দোকানটা দিয়েছে। কি করি বলুন দাদা, ঘরে পরিবার না খেয়ে আছে, অভাবে সংসার। তার উপর আমরা তিন ভাই গায়ে ঘেটে রোজগারও করতে পারি না। তাই ভাবলাম এখানে দোকান দিই। আপনাদের মতো দাদারা আসে, চা খাই, আমাদের দুটো পয়সাও হয়। এটা বেশ করেছো তোমরা। দাদা, বাইকের সাইলেন্সার করে গেছে, এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। মানে এই রাতে এখন আমি এই বাইক কিভাবে ঠিক করব? আপনি নিশ্চিন্তে থাকুন দাদা, আমার ছোট ভাই সব ঠিক করে দেবে। এই ধরুন চাটা খান। দাদা, আপনি নিশ্চিন্তে চা খেতে থাকেন, আমি বাইক ঠিক করে আপনাকে বলছি। বাহ, চমৎকার চা বানিয়েছো তো। মনে হচ্ছে আরো খাই। আমি আবার এই চাটা ভালোই বানাতে পারি। আর এক কাপ চা খাবেন দাদা? খেলে মন্দ হয় না, শরীর ফুরফুরে হয়ে যাবে। তবে একটু অপেক্ষা করতে হবে দাদা, আমি নতুন করে আবারও চা বানাচ্ছি। এই ছবি, এটা তো রাফিনের ছবি। ও তো নিখোঁজ হয়েছে মাসখানেক হবে।
ওর ছবি এখানে কেন? এই নিন দাদা, একেবারে গরম গরম চা। গরম গরম খেয়ে নিন দেখি, ঠান্ডা চায় মজা নেই। ওই ছবিটা আপনারা কোথায় পেলেন? কোন ছবি দাদা? এখানে তো কতজনেরই ছবি আছে, কোনটা কার কিভাবে বুঝবো? আর এই ছবিগুলো কোত্থেকে এসেছে সেটা আমাদেরও অজানা। সৌমিকের কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে। সৌমিক কাপ হাতে নেয়। চা বেশ ঘন, কিছুটা কালচে রঙের, কিন্তু চায়ের গন্ধটা একটু অদ্ভুত, কিছুটা রক্তের মতো ধাতব টান। এটা কেমন চা দাদা? এই চা কি দিয়ে বানানো? এমন অদ্ভুত লাগছে কেন? চিনি, চা পাতা আর কিছু স্মৃতি দিয়ে বানানো দাদা। খেয়ে দেখেন, অনেক মজা। সৌমিক চায়ের কাপের কাছে মুখ আনতেই গন্ধে পেট ফুলে উঠল সৌমিকের। কিন্তু চায়ের গন্ধটা ভীষণ বিদকুটে, মনে হচ্ছে কারো পচা রক্ত দিয়ে বানানো হয়েছে। এখানে মানুষের শেষ নিঃশ্বাস দিয়ে চা বানানো হয় দাদা। পচা রক্ত এখন খুব একটা পাওয়া যায় না, পেলে বানিয়ে দিতাম। ওই চা এমন বিদঘুটে হয় না। দিলীপের কথা শুনে সৌমিকের শরীর কাঁটা দিয়ে উঠল। তোকে এত কথা বলতে বলেছে কে? দাদা দাদা, আপনি চা খান, এই চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। সৌমিক চায়ের কাপ মুখের কাছে এনেও খেতে পারল না। সে পুরো চা নিচে ফেলে দিল। সৌমিক দোকানের পেছনে একটা পর্দা দেখতে পায়। ঝাপসা আলোয় সেখানে কিছু একটা নড়ছে। ওখানে কি কেউ আছে? কিছু একটার ছায়া দেখা যাচ্ছে। ওই দাদা, ওখানে তো কেউ নেই। আপনি অন্ধকারে হয়তো ভুল দেখেছেন। মোটেও ভুল না, আমি স্পষ্ট শুনলাম কেউ কান্না করছে। ভালো করে দেখুন না দাদা, ওখানে কে আছে? বাইরে বজ্রপাতের শব্দ, দোকানের ভেতরটা নীরব। বাতাসে ভাসছে এক ধরনের ধাতব গন্ধ। আপনি কৌতূহলী মানুষ দাদা। অন্ধকারে অনেক কিছুই দেখা যায়, ও অত সবের নজর দিতে নেই। না, আমি কোনো ভুল দেখছি না। ওইখানটায় কেউ কাঁদছে, খুব অসহায় ভাবে কাঁদছে। দেখুন না দাদা, কে ওখানে? ওদিকে যাবেন না দাদা, ওদিকে মনোযোগ দিলে আপনি শেষ। সাবধান করছি দাদা, ওদিকটা যাবেন না। বাইক সারাই হলে এখান থেকে চলে যান। সৌমিকের ভীষণ কৌতূহল হয়। সে ধীরে ধীরে এগিয়ে যায় পর্দার দিকে। হাত বাড়িয়ে ধরতেই পর্দাটা একটু নড়ে। সেখানে হাত দিতেই তার হাতটা ভিজে যায়, কিন্তু সেখানে কোনো পানি নেই। সৌমিক হাতটা তুলে দেখল সেখানে শুধুই রক্ত। এখানে রক্ত কেন? দাদা, এখান থেকে অনেকেই চা খেয়ে আর বের হতে পারেনি। ওদের মধ্যে কেউ কেউ এখানেই রয়ে গেছে। মনে করুন তাদেরই রক্ত। তবে কি এই রক্ত দিয়ে চা বানানো হয়েছিল? দাদা, আমি আজ আসি। বৃষ্টি কমে গেছে, হেঁটে চলে যাই। আপনি বাইক ঠিক করে রেখে দিয়েন, পরে এসে নিয়ে যাব। সে কি দাদা, চলে যাচ্ছি বললেই কি যাওয়া যায়? এখানে লোক আসে নিজের ইচ্ছায় আর বেরিয়ে যায় আমাদের ইচ্ছেতে। সৌমিক সাথে সাথে সেখানটাতেই লুটিয়ে পড়ে। সৌমিকের জ্ঞান ফিরতেই দেখে সে একটা বেঞ্চের ওপর শুয়ে আছে, কিন্তু যেদিক দিয়ে এসেছিল সেই রাস্তা আর নেই। শুধু গা ছমছমে কুয়াশা আর থমথমে নির্জনতা। বাতাসে ভাসছে অস্পষ্ট আর্তনাদ। কেউ আছেন? আমি হারিয়ে গেছি। কেউ শুনছেন? আমাকে একটু বাঁচান। কেউ আছেন? একটা কুকুরের ডাকে চমকে ওঠে সৌমিক। সে ঘাড় ঘুরিয়ে দেখে রাস্তার পাশে একা দাঁড়িয়ে আছে একটা হাড় জিরজিরে কুকুর।
চোখ লাল, শরীর ভেজা, মুখ মানুষরূপী। মুখে কিছু একটা হাড় কামড়ে ধরে রেখেছে। এ সর, হেস, হুশ, চলে যা। পেছনের দোকানটা এখন আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দরজার সামনে অলোক দাঁড়িয়ে। তার মুখ এখন আর মানুষ সুলভ নয়। চামড়া নেই, হাড় দেখা যাচ্ছে, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে শান্ত। দাদা, আপনার শরীরটা এখন শুধু নতুন নতুন রক্তের। আমার আবার নতুন রক্তের স্বাদ নিতে সেই লাগে। মানে তুমি না সেই চায়ের দোকানে ছিলে? তুমি এখানে এলে কি করে? আমি আমি তো এখানেই থাকি। ওই যে দেখেন আমার দোকানটা। সৌমিকের মাথায় কিছুই ধরছে না। সে দৌড়ে পালিয়েছিল, তাহলে আবার সেই দোকানটায় কি করে এলো? সৌমিক সেখান থেকে দৌড়ে চলে যেতে চায়, কিন্তু দৌড়তে পারছে না। তার পা যেন ভিজে কাদায় আটকে গেছে। হঠাৎ সে পড়ে যায়। পড়ার সময় দেখলো একটা বড় কাচের জারে রাখা কয়েকটা জিভ, চোখ আর নখ। পাশে লেখা, টেস্ট বেটার উইথ ফ্রেশ মেমোরি। তার চোখে পড়ে রান্নার পাশে একটা চাপাতির দিকে। চাপাতিটি ভেজা, লাল, তাতে একটা মাংসের টুকরো রাখা। টুকরোটার গঠন দেখে বোঝা গেল একটা মানুষের বুকের মাংস। এ কি, এসব এখানে কেন? তোমরা কারা? কি চাও আমার কাছে? ওটা ওটা রানার মাংস। আগের সপ্তাহে আমাদের দোকানে পচা রক্তের চা খেতে এসেছিল। মানে সেই পচা রক্ত দিয়েই তোমরা আমাকে চা দিয়েছিলে? আমাদের দোকানের পচা রক্ত দিয়ে চা বানানো হয় দাদা। সৌমিক এখন সত্যি সত্যি ভয়ে অজ্ঞান হওয়ার মতো। সে উঠে দাঁড়ায়। হঠাৎ ভেতর থেকে কেউ চাপা গলায় ফিসফিস করে, ভুলেও পালানোর চেষ্টা করিস রে শ্রমিক, ওখানেই ওখানেই দাঁড়িয়ে যা। সৌমিক ফিরে তাকায়। দিলীপ দাঁড়িয়ে, চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মুখটা হঠাৎ করে এমন বিকৃত হলো যেন হাড় গলে গিয়েছে। এবার এবার তোর পালা শ্রমিক। অনেক খেলা হলো, এবার এবার চায়ের আসল স্বাদ নে। হঠাৎই দরজার পেছন থেকে সৌমিকের হাত ধরে টেনে নিয়ে যায়। চুপ করো, দৌড়িও না, ওদিকে তাকিও না। ওদের চোখে তাকালে তোমার আর ফেরার পথ থাকবে না। কিন্তু তুমি, তুমি কে? আমি তাসনিম। তাসনিম? কিন্তু তুমি এখানে কি করছো? তুমিও কি ওদের মতো? আমার ভাইও এখানে নিখোঁজ হয়েছিল। আমি আমার ভাইকে খুঁজতে এসেছি, কিন্তু আমি আর এখান থেকে বের হতে পারিনি। আমি এখনো এদের কাছে বন্দি। তসনিম আর সৌমিক পালানোর চেষ্টা করতেই আচমকা সেখানে একটা লাল আলো জ্বলে ওঠে। একটা কফিন, তার মধ্যে অর্ধেক জ্যান্ত এক যুবক, চোখ ফাঁকা, ঠোঁট কাটা, তবুও সে কথা বলছে। যেন শব্দগুলোর গলা ছেড়ে আসছে না, আসছে দেওয়ালের ভেতর থেকে। তোমরা পালাও, ওরা চলে আসার আগেই পালাও। তোমরাও আমার মতো বন্দি হয়ে যেও না। ওরা ওরা তোমাদের আত্মা নিয়ে নেবে। দূরে ঘড়ির টিকটিক শব্দ। তসনিম কাঁদছে। হঠাৎ তার চোখ দুটো লাল হয়ে ওঠে। তাসনিম, তোমার চোখ এত লাল হলো কেন? তুমি কি, তবে তুমি কি ওদের মতো? না না, আমি মানুষ। চলো, ওরা আসার আগেই পালাই। নতুন নতুন কেউ এসেছে, নতুন মানুষ, নতুন গন্ধ। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। কফিনের যুবকের চোখ থেকে অশ্রু পড়ছে। দৌড়াও, আমি আটকে গেছি। তুমি পালিয়ে যাও। আয়নার পাশে একটা ছিদ্র আছে, ওটা দিয়ে বের হও।
ওকে বিশ্বাস করো না। ও দেখতে মানুষ হলে ও কোনো মানুষ না, ও একটা প্রেত। ওই প্রেতদের নতুন মুখ জোগাড় করে দেয়। আমি ওকে বিশ্বাস করেছিলাম, আজ আমি দেখো কোথায়। তাসনিম, তুমি তাহলে আমায় ধোকা দিলে? আমি শুধু মুক্তি চাই সৌমিক। তোমাদের মতো কেউ না এলে আমি কখনো মুক্তি পাবো না। আজ তুমি এসেছো, তোমার বদলে আমি ছাড় পেতে পারি। তুই জানিস এখানে যারা ঢোকে তারা আর ফিরে যেতে পারে না। তারা হয় ছবিতে বন্দী হয়, নয়তো গল্পে, নয়তো কফিনে। কিন্তু তোকে আমি আমার মতো করে রাখবো। না, তুমি তো বলেছিলে তুমি বন্দি। তুমি আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, আর এখন তুই আমার বন্দী হবি। তসনিম ধীরে ধীরে সৌমিকের দিকে হাঁটছে। ভয় পাস নে সৌমিক, প্রথমে একটু ব্যথা হবে, তারপর আর কিচ্ছু মনে থাকবে না। তখন কেবল শান্তি আর শান্তি। এই আয়না শুধু জীবিতদের চেহারা দেখায়। চোখ মেলে তাকা সৌমিক, দেখ এখানে আমি নেই, কোথাও আমার ছায়া নেই। আয়নায় সৌমিক দেখতে পায় তার চোখ কালো হয়ে গেছে, শরীর নিষ্প্রাণ, কণ্ঠহীন। সৌমিক ঘর্মাক্ত, ভয়ে দম আটকে আসছে তার। সে আয়নার দিকে তাকায়। সেখানে তার নিজের প্রতিচ্ছবি কাঁপছে, কেমন যেন ঘোলাটে। তসনিমের প্রতিচ্ছবিও নেই। এটা এটা কি? তুমি এখানে নেই কেন? তুমি কোথায়? আমি তো কেবলই এক শূন্যতা সৌমিক। আমি এখন শুধুই এক আত্মা, প্রেতদের হাতে বন্দি এক আত্মা। যেখানে আমি হারিয়েছি আমার ভাইকে, আমার আত্মাকে, সেখানেই আজ তুই হারাবি তোর অস্তিত্বকে। এবার তোর হবে শেষ দংশন। মৃত্যুর জন্য প্রস্তুত হ সৌমিক। আয়নার মাঝে হঠাৎ ফুটে ওঠে এক ভয়াল মুখ। সেই যুবক যাকে আগেই কফিনে দেখা গিয়েছিল, সে গর্জে ওঠে। তারপর তসনিম ফিসফিস করে, আজ থেকে ওর মুক্তি। এখন থেকে তুই এখানেই থেকে যাবি, এই আয়নার ভেতরে, এই কফিনে চিরকাল থাকবি। প্রতিটি রাতে আমি তোকে ডাকবো, আর তুই মরবি আবারও, বারবার। ভেতরে আলো ফুটতেই সেখানে লোক সমাগম বেড়ে যায়। সকলেই আফসোস করে, আরে এত সুন্দর ছেলেটা এভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ধীরে ধীরে রাত নামে। পথচারীদের আনাগোনা কমতে শুরু করে। রাস্তার পাশের দোকানগুলো আবারও দৃশ্যমান হয়। দূরে রাস্তা দিয়ে একজন হেঁটে আসছে। কুয়াশার মোড়ে রাস্তায় হঠাৎ তসনিম আবার চায়ের দোকানের দরজায় দাঁড়ায়।